বিএনপিকে ভারতের দালাল প্রমাণের চেষ্টা করলে খারাপ পরিণতির হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত না করার আহ্বান রিজভীর। কোন দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আনা হয়নি বলেছেন শিক্ষার্থীরা। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয় আহ্বান ডাক্তার শফিকের। এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি বলেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিতের তাগিদ হাই কমিশনার সারা কুকের। আর কোনো ফ্যাসিস্ট দেখতে চায় না বাংলাদেশ, জানালেন রিজওয়ানা। বিগত সরকারের দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার এগিয়ে নিতে ডক্টর ইউনূসকে আলগোরের আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, তবে উল্টাপাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করার আহ্বান তার। যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না তা হতে পারে না। আহমেদ সারোয়ার জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়া পরিবার আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তাদের অবদান ভুলে গেলে এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি আনার পায়তারা করছে। ১/১১ যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই ৫ই আগস্টের পরে আজ যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোনোদিন চেহারা দেখবে না। সম্ভাব্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক মির্জা আব্বাস। সবার বিদ্যা বুদ্ধি, জ্ঞান আর প্রজ্ঞাকে দেশের কাজে লাগানোর আহ্বান তার। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহযোগিতা করার প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান, এই কথা কখনো চিন্তা করবেন না। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। বনানী কবরস্থানে কোকর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা যান কোকো। তিনি বলেন, সব রাজনৈতিক দল আর ছাত্র জনতার দুনিয়া কাঁপানো আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটায়। এখন মানুষের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। এদিকে আরাফাত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। চাপ দিয়ে সংস্কার কাজ আদায় করতে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে শিক্ষার্থীরা। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা একথা জানান। হুঁশিয়ার করে দেন, দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। দুপুরে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এসব কথা বলেন। বিস্তারিত মোবাশ্বের আহমদের রিপোর্টে।
জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও অবদান তুলে ধরতে শুক্রবার দুপুরে শাহবাগে প্রথমবারের মতো সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে দলে দলে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলন চলাকালীন ঢাকাসহ দেশের বিভিন্ন জোন ও স্পটে বিক্ষোভে নেতৃত্বদানকারীরা। আহত নিহত প্রত্যেক ফ্যামিলির কাছে যেন সহযোগিতা সমানভাবে পৌঁছে যায়, সেটা যেন নিশ্চিত করা সম্ভব হয়। যত চক্রান্ত হোক, আমরা সার্বভৌমত্বের সামনে কোনো আপোষ করব না। শিক্ষার্থীরা বলেন, শুধু নির্বাচনের জন্য রক্ত দেওয়া হয়নি, তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন সমর্থন করবেন না তারা। সংস্কার ব্যতীত নির্বাচন কিভাবে হতে পারে? তবে যারা নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে তারাও কি আওয়ামী লীগের মতোই দুঃশাসন করার চিন্তা ভাবনায় আছে? এই গভর্নমেন্টকে ম্যান্ডেট আমরা দিয়েছি, এই গভর্নমেন্ট যদি ভুল করে সেটা আমরা ধরিয়ে দেব, এই গভর্নমেন্টকে দিয়ে প্রেসার দিয়ে আমরা কাজ করিয়ে নিব। কিন্তু ছাত্র জনতার ম্যান্ডেট পাওয়া এই সরকারকে ব্যর্থ বলে যারা হটানোর চক্রান্ত করতেছে, নাম বলতেছি না, বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা কথা পরশুদিন বলছে বিএনপি নাকি একটা ফু দিলেই সরকার উড়ে যাবে। আমি বলে দিতে চাই, এই 17 বছর ফু দেন নাই কেন? আমরা যেমন মুজিববাদও চাই, মুজিববাদ চাই না, তেমনই কোন জিয়াবাদও চাই না। সমাবেশে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নে অংশীদার হবে শিক্ষার্থীরা। বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে, যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই 24-এ যে সুযোগ এসেছে, সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। ব্যক্তি স্বার্থ হাসিলে যাতে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগ ও দোসরদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টায় তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হানান। জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে মার্লিবনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় জেলে থাকা, চিকিৎসা বঞ্চিত হওয়া এবং বেগম জিয়ার বয়স বিবেচনা করে নানা বিষয়ে ডাক্তারদের সিদ্ধান্ত নিতে কঠিন হচ্ছে। 23 জানুয়ারি লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সর্বশেষ আপডেটে এমন তথ্য জানালেন। লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়, ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আর দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। বেগম জিয়ার প্রতিদিনই কোনো না কোনো টেস্ট হয়েছে। গত 2 সপ্তাহের প্রায় সব রিপোর্টই হাতে এসেছে এবং কিছু রিপোর্ট পর্যালোচনার জন্য বাহিরে পাঠিয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার, ফুসফুস, কিডনি সহ নানা রোগে আক্রান্ত। 24 জানুয়ারি সন্ধ্যায় যেতে পারেন তারেক রহমানের বাসায়। আগামীতে মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায়
ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। এছাড়াও ডাক্তার জাহিদ জানালেন, লন্ডন ক্লিনিকের এই চিকিৎসায় সব দিক থেকে বেগম জিয়া কিছুটা সুস্থ রয়েছেন। এছাড়াও এসেছিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় গেলেও সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন, যেটি বলেছেন ডাক্তার জাহিদ হোসেন। এবং এই চিকিৎসার নেতৃত্ব দিবেন প্যাট্রিক কেনেডি। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। দর্শক, বেগম খালেদা জিয়ার বিষয়ে সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ হান্নানের সাথে। হান্নান, বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নেয়ার বিষয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। হ্যাঁ মিথিলা, আপনি যেমনটি বলছেন যে আমি এখনও দাঁড়িয়ে রয়েছি লন্ডন ক্লিনিকের সামনে, অনেক সাংবাদিক অপেক্ষা করছেন সেটি জানার জন্য। তবে আমরা যেটি সর্বশেষ জানতে পেরেছি বিশ্বস্ত সূত্র থেকে, সেটি হচ্ছে লন্ডন স্থানীয় সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় ভোর 3টার দিকে তিনি তারেক রহমানের বাসায় যেতে পারেন। তার আগে তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য লন্ডন ক্লিনিকে আসবেন। তবে তার আগে তিনি আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের ব্রিক লেনে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন তারেক রহমান। সেটি 7:15টায় লন্ডন স্থানীয় সময় হওয়ার কথা রয়েছে। তারপরই তিনি লন্ডন ক্লিনিকে আসবেন এবং সেখান থেকে এসে বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাবেন। তবে আমরা যেটি বলছিলাম যে তারেক রহমানের বাসায় থাকলেও বেগম খালেদা জিয়া সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন এবং সেখানে তিনি কতদিন থাকবেন এবং আবার হাসপাতালে আসবেন কিনা সেটি বলা কঠিন। তবে তার বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কালকে যেমনটি বলেছিলেন যে তিনি ছুটিতে যাবেন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী। তারপর আমরা প্রশ্ন রেখেছিলাম তিনি আবার আসবেন কিনা, সেটি এখনও নিশ্চিত নয়। আর আজকে আনুমানিক 9টার দিকে তিনি বাসায় যেতে পারেন তারেক রহমানের। সেখানে তিনি বাসায় গেলেও পর্যবেক্ষণে থাকবেন, বিশেষ করে ডক্টর প্যাট্রিক কেনেডির নেতৃত্বে তিনি পর্যবেক্ষণে সবসময় থাকবেন। আর কখন বের হবেন বা বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে আমরা আরও তুলে ধরতে পারবো। হান্নান, আপনাকে ধন্যবাদ। যুক্তরাজ্য থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ হান্নান। জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামাতের কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে, চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হবে। আরও বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার 26 লাখ কোটি টাকা পাচার করেছে, সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে সব হত্যার বিচার চান জামাতের আমির। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলেও জানান তিনি। হাত জোর করে বিনয়ের সাথে অনুরোধ করব, এমন কোনো হঠকারী কাজকলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। বাংলাদেশে এখনো সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি হয়নি, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত নগর সম্মেলনে কথা বলেন তিনি। রেজাউল করিম আরও বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায়। ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, আর এটা হতে দেওয়া হবে না। দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তার। চরমনে পীর আরও বলেন, দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই। জুলাই অভ্যুত্থানে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক।
বাংলাদেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাজ্য পাশে থাকবে বলেও জানান তিনি। আর বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, জুলাই আত্মত্যাগকারীরা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চায়, আর কোনো স্বৈরাচারীকে তারা দেখতে চায় না। ইবুল কায়েসের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনের আয়োজন করে জাতীয় দৈনিক প্রথম আলো। এতে অংশ নিয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য খুবই ব্যথিত। আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য চিকিৎসক দল পাঠিয়েছে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনের সময় যে সহিংসতা হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা আহতদের চিকিৎসায় সহায়তা করছি। বাংলাদেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। স্বৈরাচারের পতনে জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীদের চাওয়া অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এই যে আত্মত্যাগ তারা করে গেল, এই আত্মত্যাগের জন্য তাদের জন্য আমরা কি করতে পারি, জাতিগতভাবে একত্রিত হয়ে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে সংকীর্ণ কোনো সাংগঠনিক বিবেচনা, সংকীর্ণ কোনো ব্যক্তিগত বিবেচনা, সংকীর্ণ কোনো দলীয় বিবেচনা প্রাধান্য পেতেই পারে না। তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে দিয়ে গেছেন, যে আত্মত্যাগটা করে দিয়ে গেছে, সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য, এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার চাই না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার কথা জানান উপদেষ্টা শারমিন মুর্শেদ। পরে দুই উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনার জাতীয় চিত্রশালায় জুলাই জাগরণের চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিগত সরকারি দুর্নীতি আর দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সাথে বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন ডেমোক্রেট নেতা ও যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। রকুনুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বিল ক্লিনটন প্রশাসনের দ্বিতীয় ক্ষমতাধর ও যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের এখনও গুরুত্বপূর্ণ এই ব্যক্তি। 1-to-1 মিটিং হয়েছে এবং সেখানে আল গোর বাংলাদেশের যে রিফর্ম প্রোগ্রামের বিষয়ে আলাপ করেছেন। উনি তার সাপোর্টটাকে জানিয়েছেন, বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশের সামনের ইলেকশন প্রক্রিয়াকে উনি সাপোর্ট জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সব ধরনের সমর্থনের কথা জানান বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজার্ট। প্রধান উপদেষ্টার সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেলের সাথেও কথা বলেন প্রধান উপদেষ্টা। হিউম্যান রাইটস কমিশন হাসিনার আমলে বরঞ্চ লেজুর ভিত্তি মানুষের হিউম্যান রাইটস ডিফেন্ডিং না করে বরং লেজুর ভিত্তি করেছে। সেই লেজুর ভিত্তির জায়গা থেকে অনেকে যারা যারা এটা করেছে তাদেরকে এখন সরিয়ে দেওয়া হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আবার কিভাবে ঢেলে সাজানো যায় এবং এখানে যাতে ক্লিন ব্যক্তিত্ব সম্পন্ন লোকজনকে যাতে আনা যায় সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। প্রফেসর ইউনূস বলেন যে এই মিথ্যা তথ্যের কারণে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং উনি বলেছেন যে বাংলাদেশের থেকে গত শেখ হাসিনার সময় যারা প্রচুর টাকা বাইরে পাচার করে নিয়ে গেছেন, বিলিয়নস অফ ডলার যারা পাচার করেছেন, তাদের একটা বড় টাকা এখন বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোতে ব্যয় হচ্ছে এবং এটা একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি হিসেবে এমার্জ করেছে। তো এই ব্যাপারে ফেসবুক যেহেতু একটা প্ল্যাটফর্ম, সেই ব্যাপারে প্রফেসর ইউনূস বলেছেন যে তারা যাতে এটা ব্যাপারে অ্যাকশন নেয়। এছাড়া বিশ্বের শীর্ষ দুটি বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম বন্দরকে শুধু বাংলাদেশ নয়, নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি। ওয়ার্ল্ডের লার্জেস্ট দুইটা কোম্পানি আজকে প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না, বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক।
তারা এখন মোর অ্যান্ড মোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে। প্রফেসর ইউনূস বলেছেন যে চিটাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য, এটাকে একটা বড় পোর্ট হিসাবে, এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল, ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবির্ভূত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে। সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে সাইডলাইনের একটি বৈঠকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মহাপরিচালক নিকোজি ওকুঞ্জ লায়লার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির বিখ্যাত এক্সেল গ্রুপের চেয়ারম্যান, ম্যারিনো ম্যানেজমেন্টের ফাউন্ডার, আমেরিকান বিনিয়োগকারী রয় ডালিও সহ বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা মন্তব্যের প্রতিক্রিয়া দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষক আবু আলম শহীদ খান বলেছেন, উপদেষ্টাদের বিচ্ছিন্ন মন্তব্য এবং রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় থাকা ছাত্রদের প্রতিক্রিয়া একই হওয়ায় সন্দেহ বাড়ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকি মনে করেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো সমন্বয় করে কাজ করতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বুধবার বিবিসি বাংলার সঞ্চালকের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন পর্যন্ত তারা থাকবে, আর তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এর জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। এমন পাল্টাপাল্টি বক্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক নানা আলোচনা, বিতর্ক। এই বাস্তবতায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কের অবনতি হলে তা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। এই একজন উপদেষ্টার মন্তব্য নিয়ে একেবারে গোটা সরকারকে এত বড় অচল অবস্থা এখনো সৃষ্টি হয়নি। দূরত্ব হচ্ছে, দূরত্ব কমিয়ে ফেলতে হবে। সেই জন্য একবারে আনুষ্ঠানিক বৈঠক করতে হবে এরকমটা না। আপনি জানেন যে সরকারের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও অনেকভাবে আলোচনা হতে পারে। ফখরুল ইসলাম আলমের বক্তব্য, নাহিদের বক্তব্য মুখোমুখি হিসেবে আমার কাছে মনে হয় দেশ আবার একটা রাজনৈতিক নৈরাজ্যের দিকে যাচ্ছে। বিএনপির মতো বড় দল সম্পর্কে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য সরকারের নির্দলীয় অবস্থান দুর্বল করবে। এজন্য আন্তরিকতা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। কিছু মিলে আমি এখনো মনে করি যে বিএনপি একটা ভালো রোল নিতে পারে যদি বিএনপি নিতে চায়, এবং সরকারেরও থাকবে যে এত বড় একটা দলকে ইগনোর করে পাশ কাটিয়ে আপনি সব এভাবে করতে পারবেন, সেটাও সঠিক না। তাদের কোনো দলের মতামতের ব্যাপারে কোনো মন্তব্য করারই দরকার নেই। তারা তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তখন এইসব বিষয়ে আলোচনা করতে পারবেন। সেই জন্য মন্তব্য করার দরকার নেই। আবার যখন মন্তব্য করলেন, তখন একই ধরনের মন্তব্য যখন যারা রাজনৈতিক দল গঠন করতেছেন তারা করছেন একই ধরনের মন্তব্য, তখন তো স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে উপদেষ্টা নিজেই রাজনৈতিক দল যারা করতে যাচ্ছেন তাদেরকে সহায়তা করছেন। এদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের সাথে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকের একই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কোন কোন বিশ্লেষক। এই সরকার যদি মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শেষ সময়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথম দিকে তেমন ভিড় না থাকলেও ছুটির দিনে ভিড় বেড়েছে ক্রেতা এবং দর্শনার্থীদের। বেচাকেনা ভালো হয় খুশি বিক্রেতারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। সকাল থেকে রাত পর্যন্ত রূপগঞ্জের পূর্বাচলে বসা এই মেলায় হাজির বিভিন্ন বয়সী লোকজন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ কাজে লাগাচ্ছে দর্শনার্থীরা। মেলায় খুশিতে মজেছেন শিশুরাও। কিছু কিনে নেই, একটু আগে আইসক্রিম খেলাম, এখন ওখানে যাব কিছু কিনবো। বাক্স কিনছি আর একটা প্যাপু কিনছি। অনেক ভালো ভালো। আচ্ছা, ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় পণ্য নিয়ে হাজির ক্ষুদ্র উদ্যোক্তারাও। পাকিস্তানি চাদর, থ্রি পিস সহ বিক্রি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী। বেচাকেনা ভালো হয় খুশি বিক্রেতারাও। বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আল্লাহর রহমতে, তবে আমরা যতটুকু এক্সপেকটেশন করেছি তার থেকে একটু কমই। আশা আছে যে টাইম শেষ হইতে হইতে আরো বেশি বেচাকেনা হইতে পারে। রিজনেবল, অলমোস্ট রিজনেবল।
এগুলো আমরা আগে বেচতাম অনলাইনে 1215, এখানে 1000। রিজনেবল, অলমোস্ট রিজনেবল, ইটস গুড প্রাইস। তবে বরাবরের মতো এবারও দাম কিছুটা বাড়তি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। এখানে পরিবেশ অনেকটাই ভালো, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, আসলে খুব সুন্দর বাণিজ্য মেলা উপভোগ করলাম। এখানে যেহেতু বাণিজ্য মেলা শিফট করা হয়েছে, আমার মনে হয় রাস্তাটা এবং টোটাল যে পারিপার্শ্বিক যে ব্যবস্থাপনা এগুলো আর একটু মানে ভালোভাবে করা উচিত ছিল। আমি ফার্স্ট টাইম আসছি তো, আসলে পরিবেশটা খুব ভালো, স্পেসটা অনেক বড়, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খাবারের মান তো অবশ্যই বেশি, এটা সবসময় হয়ে আসতেছে, খাবারের মানটা বেশি। আর টয়লেট, হ্যাঁ টয়লেট খুবই সীমিত, মহিলাদের সিরিয়াল ধরে টয়লেটে যেতে হচ্ছে, সে লম্বা সিরিয়াল। এবারের বাণিজ্য মেলায় রয়েছে 350-র বেশি স্টল। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এই মেলা চলবে মাসব্যাপী। এবারের মেলায় ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং সহ 7টির বেশি দেশের বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে স্থানীয়দের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর সূত্রাপুরে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগামীতে এলাকাবাসীর জন্য কি করতে চান, সন্তানদের জন্য কি করতে চান, সেসব কথা বলবেন তিনি। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে মানুষের কাছে যাবেন। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের কথা বলবেন। প্রত্যেকটা ওয়ার্ডে ও থানায় গিয়ে স্থানীয়দের জন্য কি করতে চান তা জানাবেন। সন্তানদের কর্মসংস্থান আর চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি। ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, স্বাধীনতার পর জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা ছিল, শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে এসবের কিছুই হয়নি। শুধু ভোটের সময় ভোট চাওয়া এই রাজনীতি আগামীতে আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 15তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। টিএসসি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। তিনি বলেন, শুধু সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়, এজন্য অ্যালামনাই ইন্ডাস্ট্রি সহ সকলের সহযোগিতা প্রয়োজন। দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সুলতানা মনিরা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এটিএম আব্দুল বারী ড্যানি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীর যে বাংলাদেশ গড়বে সেখানে কোনো ধরনের চাঁদাবাজি, জবরদস্তি এবং দখলদারিত্ব চলবে না। গত 16 বছর খুনি হাসিনার আমলে ফ্যাসিবাদী সরকার ব্যবসায়ীদের উপর যে দমন-পীড়ন চালিয়েছে তা থেকে বাংলাদেশকে মুক্ত করে সর্বক্ষেত্রে একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করা হবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা নবাবপুর দোকান মালিক সমিতির 25তম সাধারণ সভা ও নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অটোমোটিভ খাতে পরিবেশ বান্ধব ও মোটর গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ বাজারজাত করল চীনের নামকরা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেএম ইভি ব্র্যান্ডের ই-লাইট সেডান। গাড়িটির চার্জ রেঞ্জ 500 কিলোমিটার। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে 3 দিনব্যাপী ঢাকা মোটর ফেস্টে আধুনিক গাড়ির এই প্রদর্শনীতে প্রগতি ইন্ডাস্ট্রিজ সহ বেশ কয়েকটি গাড়ির প্রতিষ্ঠান অংশ নেয়। গাড়ি আমদানি ও সংযোজনে নতুনত্ব নিয়ে আসা মা এন্টারপ্রাইজের অন্যান্য ব্র্যান্ডের বেইক এবং ডিএফএসকে এর নতুন মডেলের গাড়িও প্রদর্শিত হচ্ছে। প্রতিষ্ঠানের সিইও মোহতাসিন রাফিদ আশা প্রকাশ করেন, এই গাড়িটি আমদানির মাধ্যমে ও বৈদ্যুতিক গাড়ির ডিউটি কমলে ভবিষ্যতে দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা অনেক বেড়ে যাবে। মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। শুক্রবার রাজধানীর সূত্রাপুরে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প হয়। এতে চিকিৎসা সেবা দেন বিভিন্ন বয়সের 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক। নানা শ্রেণী পেশার মানুষ এই ক্যাম্পে চিকিৎসা সেবা নেন। সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ 50 ভাগ এবং ওষুধে 10 ভাগ ছাড় দেওয়া হয়। মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের 4র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ নিয়ে 7মবারের মতো এই মেডিকেল ক্যাম্প হলো। উদীয়মান চিত্রশিল্পী শিল্পী আলীর একক প্রদর্শনী হয়েছে। গুলশান তেজগাঁও লিংক রোডের আলোকি এক্সিকিউটিভ হলে 2 দিনের এই প্রদর্শনী চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমিরিটাস অধ্যাপক এবং প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান। প্রদর্শনীর মাধ্যমে শিল্পী আলী তার ভাবনা, অভিজ্ঞতা এবং শিল্পের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে চান। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনে 2য় খুলনা বিভাগীয় শোতাকান কারাতে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। সকালে জেলা স্টেডিয়াম জিমনেশিয়ামে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন খুলনা ও বরিশাল বিভাগ জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন হাওলাদার।
রাজধানী সবুজবাগে ওয়াসার জমি দখল করে অবৈধভাবে ক্লাবঘর ও নার্সারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ছায়াবিথি মধ্যবাসাবো এলাকার তরুণ সমাজ ও স্থানীয়রা। বাদ-জুমা সবুজবাগ থানার 4 নম্বর ওয়ার্ডের ছায়াবিথি ইস্টার্ন হাউজিং এলাকায় মানববন্ধন করে তারা। এ সময় দখলদার বাহিনীর হামলায় কর্মসূচি পণ্ড হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের পক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রবিউল আলম। আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদাত হোসেন সৈকত, ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আহমেদ চৌধুরী সজীব, ধানমন্ডি থানা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সেতু ও সদস্য সচিব মহিউদ্দিন সরকার জনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে 26 নম্বর ওয়ার্ড বিএনপি পরিবার। পূর্ব তেস্তুরি বাজারে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন 26 নম্বর ওয়ার্ড তেজগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে 10ম শাহ সিমেন্ট একেএস কাপ গলফ টুর্নামেন্ট। 22 থেকে 24 জানুয়ারি 3 দিনের এই টুর্নামেন্টে কুর্মিটোলা সহ দেশের সব গলফ ক্লাবের প্রায় 650 জন গলফার অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হন কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন। রানার্স আপ হয়েছেন জনাব মারুফ মহসিন। টুর্নামেন্টের লেডিস উইনার মিসেস মায়ুং হিকিম। বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কুর্মিটোলা গলফ ক্লাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শহীদুল হক, ক্লাব সেক্রেটারি কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহিন মাহবুবা হক এবং বাংলাদেশ নৌবাহিনী ও আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা সহ আরো অনেকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষ করার আগে ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো আর একবার জানাবো। বিএনপিকে ভারতের দালাল প্রমাণের চেষ্টা করলে খারাপ পরিণতির হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত না করার আহ্বান রিজভির। কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আনা হয়নি বলেছেন শিক্ষার্থীরা। দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয় আহ্বান ডাক্তার শফিকের। এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি বলেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিতের তাগিদ হাই কমিশনার সারা কুকের। আর কোনো ফ্যাসিস্ট দেখতে চায় না বাংলাদেশ, জানালেন রিজওয়ানা। বিগত সরকারের দুঃশাসনে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা। সংস্কার এগিয়ে নিতে ডক্টর ইউনূসকে আল গোরের আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।